নেপোলিয়ন হিলের বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আমার মনে হয় নামটা অনেকেই শুনেছেন, তাই না? হ্যাঁ, খুবই পরিচিত বই। অনেকে ভাবেন এটা হয়তো শুধু টাকা পয়সা রোজগারের কোনো ফর্মুলা টাইপের। ঠিক, এরকম একটা ধারণা আছে বটে। কিন্তু এর গভীরে গেলে বোঝা যায় এটা আসলে সাফল্যের মনস্তত্ত্ব নিয়ে লেখা অসাধারণ একটা বই। একদম। আর এর পেছনে রয়েছে লেখকের প্রায় ২৫ বছরের গবেষণা। ভাবা যায়? ২৫ বছর? হ্যাঁ, ৫০০র বেশি সফল মানুষের জীবন উনি বিশ্লেষণ করেছেন। বিরাট ব্যাপার। তিনি আসলে খুঁজে বের করতে চেয়েছিলেন যে ওই মানুষগুলোর সাফল্যের পেছনে সাধারণ সূত্রটা কি। শুধু কি কঠোর পরিশ্রম, নাকি অন্য কিছু? আর উনি পেলেন যে শুধু খাটুনি নয়, তাদের চিন্তার ধরন, কিছু কৌশল, সেগুলোই আসল। ঠিক তাই, তাদের মাইন্ডসেট আর স্ট্র্যাটেজিগুলোই তাদের এগিয়ে দিয়েছিল। আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রথম যে ভিত্তিটার কথা হিল বলেছেন সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার। এটা কিন্তু ওই পেলে ভালো হয় গোছের ব্যাপার না, তাই তো? না না, মোটেও না। এটা হলো একটা জ্বলন্ত চাহিদা, এমন একটা ইচ্ছে যা আপনাকে রাতেও ঘুমোতে দেবে না। যেমন ওই এডউইন সি বার্নসের গল্পটা, থমাস এডিসনের সাথে কাজ করার কি অদম্য ইচ্ছা ছিল তার। হ্যাঁ, ভাবুন একবার, হাতে পয়সা নেই, কিচ্ছু নেই, অথচ মালবাহী ট্রেনে চেপে তিনি সোজা এডিসনের অফিসে। কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, পরিচয় নেই, কিচ্ছু না, ছিল শুধু ওই তীব্র আকাঙ্ক্ষাটা। হিল বলেছেন এটাই সাফল্যের প্রথম ধাপ, একেবারে শুরু। কিন্তু শুধু চাইলেই তো হবে না, আকাঙ্ক্ষাটাকে সত্যি করতে হলে এর সাথে দরকার দ্বিতীয় নীতিটা। সেটা কি? সেটা হলো বিশ্বাস বা ফেইথ, মানে নিজের লক্ষ্যের ওপর, নিজের ক্ষমতার উপর একটা স্থির বিশ্বাস রাখা। এমন বিশ্বাস যে যদিও লক্ষ্যটা এখনো পূরণ হয়নি, তাও আপনি যেন দেখতে পাচ্ছেন যে ওটা হবেই। একদম। আর এই বিশ্বাসটাকে আরও মজবুত করার জন্য হেল একটা দারুণ টেকনিকের কথা বলেছেন, স্বয়ংক্রিয় পরামর্শ বা অটো সাজেশন। ও হ্যাঁ, অটো সাজেশন, মানে নিজেকে নিজে সাজেশন দেওয়া। ঠিক, প্রতিদিন সচেতনভাবে নিজের লক্ষ্য আর আত্মবিশ্বাসের কথাগুলো নিজের মনের গভীরে প্রবেশ করানো, বারবার নিজেকে বলা। যেমন আমি এটা পারবই বা সাফল্য আমার আসবেই, এই রকম। হ্যাঁ, এই পুনরাবৃত্তিটা মানে এটা আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করে ফেলে, সাফল্যের জন্য তৈরি করে। ইন্টারেস্টিং। তার মানে মনটাকে একরকম ট্রেনিং দেওয়া সাফল্যের জন্য। আচ্ছা, এরপর হিল জোর দিয়েছেন বিশেষ জ্ঞানের উপর, মানে স্পেশালাইজড নলেজ। এটাও খুব জরুরি। সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ হয়তো অনেক কিছু জানতে সাহায্য করে, কিন্তু আজকের দিনে যা দরকার তা হলো কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে গভীর জ্ঞান, তাই না? একদম। আর শুধু জ্ঞান নয়, সেই জ্ঞানটাকে প্রয়োগ করার ক্ষমতা, এটাই আসল পার্থক্য গড়ে দেয়। আজকাল তো সবাই অল্প অল্প অনেক কিছু জানে। হ্যাঁ, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া, ওটাই আসল কথা। ঠিক, তবে শুধু জ্ঞান থাকলেই তো চলবে না, সেটাকে ব্যবহার করতে হবে। আর এখানেই আসে চতুর্থ নীতি, সুসংগঠিত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। ঠিক, মানে একটা ক্লিয়ার রোডম্যাপ দরকার, না হলে লক্ষ্যটা তো স্বপ্নই থেকে যাবে। পরিকল্পনা মানে শুধু লক্ষ্য ঠিক করা নয়, বরং সেখানে পৌঁছনোর জন্য স্টেপ বাই স্টেপ কি করতে হবে, টাইমলাইন কি হবে, কার সাহায্য লাগতে পারে, এই সব। হ্যাঁ, একটা মজার কথা বলেছেন না পরিকল্পনা নিয়ে, সফল আর অসফলদের মধ্যে তফাৎটা? ও হ্যাঁ, সফলরা নাকি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, কিন্তু পরিকল্পনা বদলাতে সময় নেন। আর অসফলরা ঠিক উল্টো, সিদ্ধান্ত নিতেই সময় কাটিয়ে দেন আর একটু সমস্যা হলেই প্ল্যান বদলে ফেলেন। একদম ঠিক। কিন্তু পরিকল্পনা মতো এগোতে গেলেও তো বাধা আসবেই, মানে সবকিছু স্মুথলি চলবে এমনটা তো হয় না। কখনোই না। আর এখানেই দরকার পঞ্চম নীতিটা, যেটা হয়তো সবচেয়ে কঠিন, অধ্যবসায় বা পারসিস্টেন্স। লেগে থাকা, হার না মানা। ঠিক, কারণ ব্যর্থতা আসবেই, লোকে সমালোচনা করবে, অনেক সময় মনে হবে ছেড়ে দিই। কিন্তু যারা ওই সময়টা টিকে থাকে, লেগে থাকে, তারাই সফল হয়। হেনরি ফোর্ডের V8 ইঞ্জিনের গল্পটা তো দারুণ উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়াররা সবাই বলেছিল এটা বানানো সম্ভবই না, টেকনিক্যালি ইম্পসিবল। কিন্তু ফোর্ড হাল ছাড়েননি, তিনি একটাই কথা বলে গেছেন, তাও বানান। শেষ পর্যন্ত তো সেটাই সম্ভব হলো, ওই জেদটাই হলো অধ্যাবসায়। তবে এখানে একটা প্রশ্ন আসে, অধ্যাবসায় আর একগুয়েমি, এর মধ্যে লাইনটা কোথায়? মানে কখন বুঝবো যে এটা লেগে থাকার সময় আর কখন প্ল্যান বদলানো দরকার? খুব ভালো প্রশ্ন।
হিল বলেছেন পরিকল্পনা নমনীয় হতে পারে, মানে আপনি রাস্তা বদলাতে পারেন, কিন্তু গন্তব্য বা মূল লক্ষ্যের প্রতি বিশ্বাসটা ওটা অটল থাকতে হবে। আচ্ছা। আর এই কঠিন যাত্রাপথে একা চললে অনেক সময়ে হিম হারিয়ে ফেলার ভয় থাকে। তাই হিল ষষ্ঠ নীতির কথা বলেছেন, মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড, এটা একটা দারুণ কনসেপ্ট। মানে সমমনা, উৎসাহী, বুদ্ধিমান কিছু লোকের একটা জোট, তাই তো? একদম। যখন কয়েকটা মাথা একই লক্ষ্য নিয়ে একসাথে কাজ করে, তখন একটা সিনার্জি তৈরি হয়, একটা সম্মিলিত শক্তি জন্মায়, যেটা একা একা অর্জন করা প্রায় অসম্ভব। একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা, নেটওয়ার্ক সব কাজে লাগে। এটা অনেকটা পার্টনারশিপ বা মেন্টরশিপের মতো, কিন্তু তার থেকেও বেশি কিছু, একটা পারস্পরিক সহযোগিতার শক্তিশালী নেটওয়ার্ক। তাহলে এই যে 6টা মূল নীতি নিয়ে আমরা কথা বললাম, তীব্র আকাঙ্ক্ষা, বিশ্বাস, বিশেষ জ্ঞান, সুসংগঠিত পরিকল্পনা, অধ্যবসায় আর মাস্টারমাইন্ড গ্রুপ। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা নয়, একটা আরেকটার সাথে জুড়ে আছে। ঠিক, একটা তীব্র আকাঙ্ক্ষা থেকেই তো বিশ্বাস জন্মায়। আর সেই বিশ্বাস আপনাকে বিশেষ জ্ঞান অর্জন করতে বা পরিকল্পনা বানাতে ঠেলে দেয়। আর সেই পরিকল্পনাতে বাস্তবে রূপ দিতে লাগে অধ্যবসায় আর অন্যদের সাহায্য, মানে মাস্টারমাইন্ড গ্রুপ। একদম, পুরো চক্রটা এভাবেই কাজ করে। তাহলে সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে সাফল্য কিন্তু হঠাৎ করে পাওয়া লটারি নয়, এটা নির্দিষ্ট মানসিকতা আর কিছু কর্মকৌশলের ফল। আর হিলের সবচেয়ে বড় বার্তা বোধহয় এটাই, আপনার চিন্তা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। চিন্তা বদলালে জীবনও বদলাবে। কিন্তু শুধু বইটা পড়া বা এই নীতিগুলো জানা এটাই যথেষ্ট নয়, তাই না? নিজেকে হয়তো প্রশ্ন করা উচিত, এই নীতিগুলোর কোনটা আমার এখনকার পরিস্থিতিতে সবচেয়ে দরকারি, আর সেটা প্রয়োগ করার জন্য প্রথম ছোট পদক্ষেপটা কি হতে পারে। ঠিক, ছোট ছোট করেই শুরু করতে হবে। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন রেখে গেলাম সবার জন্য, হিলের এই নীতিগুলোর মধ্যে কোনটা এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে, আর সেটা নিয়ে কাজ শুরু করার প্রথম ধাপটা কি হতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে।